একাত্তরের দিনগুলি। জাহানারা ইমাম। পর্ব ১৩। ২৪শে এপ্রিল শনিবার ১৯৭১। মুজিবনগর বলে একটা জায়গায় প্রবাসী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত ১৭ এপ্রিল। ১০ তারিখেই নাকি এই প্রবাসী সরকার গঠিত হয়। আকাশবাণী, বিবিসি থেকে সে খবর আগেই জানা গেছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেও নাকি এই প্রবাসী সরকারকে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এক বক্তৃতা প্রচার হয়েছে। আমরা নিজের কানে শুনতে পাইনি, কিন্তু অন্যদের কাছে শুনেছি। এসব খবর শুনে আনন্দে উত্তেজনায় আমরা সবাই শিহরিত। তবুও খবরগুলো সঠিক কিনা, বিশ্বাস করব কি না করব, এসব ভাবনায় দুলতে দুলতে শুনি আরেকটা খবর। ১৮ তারিখে কলকাতায় পাকিস্তানি দূতাবাসের ডেপুটি হাই কমিশনার হোসেন আলী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন মিশনের পুরো দলবল নিয়ে। এরপর কদিন ধরে ঢাকার কাগজে যেসব খবর বেরোলো, তাতে ওদিকের খবরাখবরের ব্যাপারে অবিশ্বাসের কোনো অবকাশ রইল না। কলকাতাস্থ পাকিস্তানি ডেপুটি হাই কমিশনার বেআইনি দখল থেকে মুক্ত করার জন্য পাকিস্তান সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। গত ১৮ এপ্রিল ভারতীয় বেতারের এক খবরে বলা হয়েছে, কলিকাতার পাকিস্তান ডেপুটি হাই কমিশন অস্তিত্বহীন বাংলাদেশ সরকারের প্রতিনিধি পরিচয়দানকারী ব্যক্তিরা দখল করেছে। পাকিস্তান সরকার কলিকাতাস্থ পাকিস্তান দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় ভারতীয় মিশন গোটাতে বলা হয়েছে। এর আগে যে আকাশবাণী আর বিবিসিতে শুনেছিলাম, ৬ এপ্রিল নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের সেকেন্ডের সেক্রেটারি AKM শাহাবুদ্দিন এবং প্রেস অ্যাটাচি আমজাদুল হক পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দূতাবাস ত্যাগ করেছেন, সে খবরটাও এতদিনে পুরোপুরি বিশ্বাস হলো। ২৫শে এপ্রিল রবিবার ১৯৭১। আজ নাসির আমেরিকার পথে জেনেভা রওনা হবে। প্লেন বিকেলে, কিন্তু যাত্রী ছাড়া অন্য কারো এয়ারপোর্টে ঢোকার হুকুম নেই। তাই দুপুরেই বাসায় গিয়ে নাসির ও লিনাকে বিদায় জানিয়ে এসেছি। ঢাকার বিমানবন্দরে এখন কড়া সিকিউরিটি। শুনেছি বিমানযাত্রীর গাড়িও এয়ারপোর্টের গেট পেরিয়ে ভেতরে যেতে পারে না। গেটের বাইরে রাস্তার ওপারে নেমে যেতে হয়। গেটের ভেতরে বাউন্ডারি ওয়াল ঘেরা জায়গাটা কম বড় নয়। আগে এখানে একসঙ্গে প্রায় ৬০-৭০টা গাড়ি পার করা যেত। এতটা চৌহদি মালপত্র সহ হেঁটে তারপর এয়ারপোর্ট বিল্ডিংয়ে ঢোকা, যাত্রীদের কষ্টের আর শেষ নেই। বাসায় ফিরে আমের আচার দিতে বসলাম। এবার আচার অনেক বেশি করে বানিয়ে বয়াম ভরে রেখে দেব। দুর্দিনে আর কিছু না পাই, শুধু আচার দিয়ে ভাত খাওয়া যাবে। নাইন্দা থেকে আতাভাই এসেছিলেন খোঁজখবর নিতে। ক্ষুধাভক্ত পরহেজগার সদাপ্রসন্ন মানুষ, কিন্তু ইসলামের নামে পাকিস্তানিরা যা করছে তাতে তার প্রসন্নতা, শান্তি এবং ঘুম সব নষ্ট হয়ে গেছে। বললেন, বুঝলে জাহানারা, ওদের আর বেশি দিন নাই। ইসলামের নামে ওরা যা করছে তাতে খোদার আরশ পর্যন্ত কেঁপে উঠছে। মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছিলেন কারি সাহেব, তাকে পর্যন্ত গুলি করে মেরেছে। খোদার ঘরে ঢুকে মানুষ খুন, মায়ের সামনে ছোট বাচ্চাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মেরেছে, বয়প্রাপ্ত ছেলের সামনে মাকে বেইজ্জত করেছে। ভেবেছে খোদাতলা সইবে নেই অনাচার। ওরা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছে। বিহারিরা শেষ পর্যন্ত তাদের মিছিল বের করতে পারেনি, সরকার পারমিশন দেয়নি, বাঁচা গেল। তবু গতকাল তারার মুখে শোনার পর থেকে রুমি জামিকে একা কোথাও বেরোতে দিচ্ছি না। ২৮শে এপ্রিল বুধবার ১৯৭১। আজকের কাগজে একটা খবর দেখে চমকে উঠলাম। নিউ ইয়র্কে পাকিস্তান দূতাবাসের ভাইস কনসাল মাহমুদ আলীকে সাসপেন্ড করা হয়েছে। বুঝলাম, আরেকজন দেশপ্রেমিক বাঙালি পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করলেন। বাঙালি কূটনীতিক বাংলাদেশ সরকারের আনুগত্য ঘোষণা করেছে, এটা খুশির খবর। তবে কিনা মাহমুদ আলী আমাদের আত্মীয় নাত জামাই। ওর শ্বশুর আব্দুল খালেক শরীফের ভাগ্নে, এখন ডিস্ট্রিক্ট জজ হিসাবে সিলেটে রয়েছে। ২৫ মার্চের পর রটেছিল পাক আর্মিদের, ওদের সবাইকে গুলি করে মেরেছে। পরে খবর পাওয়া গেছে খালেক বাবাজি আর লেবু বৌমা প্রাণে বেঁচে আছে। ওদের কাছাকাছি বাড়ির এক ইঞ্জিনিয়ার আর্মিকে গুলি করে মেরে ফেলার পর ওরা গ্রামে পালিয়ে যায়। মাহমুদ আলী ওদের জামাই। কি জানি মাহমুদ আলীর কারণে পাক আর্মি ওদের আবার কোনো অত্যাচার না করে। কলিম এসেছিল। ওরা সবাই এখনও নিজ নিজ বাড়িতেই আছে, প্রাণ হাতে করে। ওর কাছে শহরে মিলিটারিদের অব্যাহত তৎপরতার কথা আরও কিছু শুনলাম। ট্রাক ভর্তি চোখ বাঁধা হাত বাঁধা যুবকদের এখনও দেখা যাচ্ছে প্রায়। কলিম আরও বলল, মিরপুর মোহাম্মদপুরের মাঝে মাঝে ছোটকা গোলমাল হয়েছে,
কিছু ছুরি মারামারি, কিছু ঘরবাড়িতে আগুন দেয়াদেয়ি। রঞ্জু এসে একটা মজার খবর দিল। গ্রিন রোড যেখানে ময়মনসিংহ রোডে গিয়ে মিশেছে সেইখানে আজ বিকেলে 4টায় সময় শান্তি কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল জব্বার খদ্দর বক্তৃতা দিচ্ছিলেন। শ্রোতামণ্ডলী 3টি ট্রাফিক পুলিশ, একটি মিলিটারি পুলিশ এবং একটি আর্মির জওয়ান। 29 এপ্রিল বৃহস্পতিবার 1971। নাসরিনের বাবা মোতাহার সাহেব আমাদের বহু পরিচিত। 1950 সালে প্রথম যখন রেডিও প্রোগ্রাম করি, উনি তখন ছিলেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। মাইকের সামনে কিভাবে থেমে দম নিয়ে পড়লে রিডিং পড়ার মতো শোনাবে না, কথা বলার মতোই শোনাবে, এই কায়দা উনিই আমাকে প্রথম শিখিয়েছিলেন। পরবর্তীতে মোতাহার সাহেব তার এক বন্ধু আশরাফ আলী সাহেবের সঙ্গে মিলে খাওয়াতির নামে যে মহিলাদের মাসিক পত্রিকা বের করেন, তাতে প্রথম দিকে আমাকে বেশ কিছুদিন সম্পাদিকার কাজ করতে হয়েছিল। তারপর বহুদিন ওর সঙ্গে যোগাযোগ ছিল না। আমাদের গলিতে ওর মেয়ে জামাই বাসা ভাড়া নিয়ে থাকে, তাও জানতাম না। হঠাৎ একদিন সকালে দেখি আমাদের বাসার সামনে মোতাহার সাহেব। কি ব্যাপার? উনি শ্যামলীতে থাকতেন, এই রকম সময় এদিকে থাকা নিরাপদ নয়। তাই ওর জামাই সামাদ ওকে সপরিবারে নিজের বাসায় নিয়ে এসেছে। মোতাহার সাহেব এপাড়ায় আসার পর সন্ধ্যাটা আমাদের ভালোই কাটে। খুব মজলিসি মানুষ, কত জায়গার খবর যে বলেন। একসঙ্গে সবাই মিলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনি। পূর্ব পাকিস্তানের রেডিও ও সংবাদপত্রের খবর, আকাশবাণী ও বিবিসির খবর এবং স্বাধীন বাংলা বেতারের খবর চালাচালি করে আসল খবর বের করার চেষ্টা করি। এ কাজে মোতাহার সাহেবের জুড়ি নেই। ওর ধৈর্য এবং অধ্যাবসায়েরও শেষ নেই। মার বাসায় গিয়েছিলাম সকাল 10টায়। দেখি ওর জ্বর। রুমি সঙ্গে ছিল। ওকে দিয়ে রুটি আনিয়ে মার কাছে খানিকটা বসে 12টার দিকে বাড়ি ফিরে দেখি মোতাহার সাহেব আমাদের বসার ঘরে বসে কোথায় যেন ফোন করছেন। ওর চুল উস্কো খুস্কো, মুখে উদ্বেগের ছাপ। কী ব্যাপার? ওর জামাই আমাদের বড় ভাই আজ ভোরের কোচে পাবনা রওনা দিয়েছিল। খানিকক্ষণ আগে উনি লোকমুখে খবর শুনেছেন মিরপুরের বিহারিরা নাকি মোহাম্মদপুরে বাঙালিদের মেরে ধরে শেষ করে দিচ্ছে। ও পথে যত বাস কোচ যাচ্ছে সেগুলো থামিয়ে থামিয়ে যাত্রীদেরকে মেরে ফেলছে। পাবনার কোচ তো আরিচার পথে মোহাম্মদপুর মিরপুরের ওদিক দিয়ে যাবে। মারামারির খবর শোনার পর থেকে উনি ফোন করছেন কমলাপুর কোচ স্টেশনে। রিং বেজে যাচ্ছে, কিন্তু কোচ স্টেশনে কেউ ফোন তুলছে না। খবর শুনে আমারও বুক ধড়ফড় করতে শুরু করলো। আমাকে বাসায় নামিয়ে দিয়ে রুমি আবার বেরোবার উদ্যোগ করছিল। এই খবর শোনার পর রুমিকে আর বেরোতে দিলাম না। শরীফকে তার ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অফিসে ফোন করে খবরটা জানিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বললাম। মোতাহার সাহেব খানিক পরপরই এসে কোচ স্টেশনে ফোন করার জন্য ডায়াল করতে লাগলেন। রিং হয়, ফোন বেজেই যায়, কেউ ধরে না। শেষে 2টার দিকে মোতাহার সাহেব বললেন তিনি নিজে কমলাপুর কোচ স্টেশনে যাবেন খবর নিতে। উনি আমাদের ছোটো ভাইকে নিয়ে কমলাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আমরা কয়েকজন বাড়িতে স্থির হয়ে বসে থাকতে পারছিলাম না। বাড়ির সামনে গলিতে দাঁড়িয়ে হোসেন সাহেব, রশিদ সাহেব, আহাদ সাহেব এদের সঙ্গে কথা বলে সময় কাটাতে লাগলাম। ঘণ্টা 2 পর মোতাহার সাহেব বিস্তারিত খবর নিয়ে ফিরলেন। কোচের ড্রাইভার 2:30টার দিকে কমলাপুর কোচ স্টেশনে ফিরলে তার মুখে সব খবর জানা যায়। মিরপুর ব্রিজের কাছে বিহারিরা ওদের কোচ এবং অন্য একটি ছোটো বাস থামিয়ে বড় রাস্তা থেকে একটু ভিতরে নিয়ে যায়। তারপর সব যাত্রীকে নামায়। যাত্রীদের ভয়ার্ত চিৎকার, বিহারীদের রণহুঙ্কার, ইত্যাকার হইচই, গোলমালের সুযোগ নিয়ে পাবনাগামী কোচের ড্রাইভারটি বাসের তলায় লুকিয়ে পড়ে এবং সেখান থেকে পুরো হত্যযজ্ঞটি প্রত্যক্ষ করে। বিহারীরা যাত্রীদের নামিয়ে ধারালো দা, বড় চাকু এসব দিয়ে মারতে থাকে। বাসে 2জন যাত্রী ছিল, তারা কেবল মক্কা থেকে হজ করে দেশে ফিরছে। বিহারীরা কেবল ওই হাজি 2জনকে ছেড়ে দেয়, বাকি সবাইকে মেরে ফেলে। কয়েকজনকে তারা ছুরি মেরে ব্রিজের উপর থেকে নিচে নদীতে ফেলে দিয়েছে। ড্রাইভারটা তাও দেখেছে। মিনি বাসটাকে বিহারীরা ভেতরের রাস্তায় আরও খানিকটা দূর নিয়ে গিয়েছিল। বড় রাস্তার মোড়ে কোচের যাত্রীদের শেষ করে লাশগুলো ওখানেই ফেলে রেখে উল্লাসে উন্মত্ত বিহারীরা ওই মিনি বাসটার দিকে চলে যায়। তখন ড্রাইভার কোনো মতে যান নিয়ে পালিয়ে কমলাপুর কোচ স্টেশনে চলে গিয়ে সবাইকে এই খবর দেয়। 30 এপ্রিল শুক্রবার 1971। বেশ গরম পড়ে গেছে। কদিন আগে তুমুল বৃষ্টির ফলে হিউমিডিটি বেড়ে গরমটা আরও অসহ্য লাগছে। সন্ধ্যায় গাড়ি বারান্দার সামনের ছোট খোলা জায়গাটার বেতের চেয়ারে বসেছিলাম। আজ মোতাহার সাহেব বেড়াতে আসেননি। উনি সারাদিন ধরে মেডিকেল ও মিডফোর্ড হাসপাতালের মর্গে, থানায় এবং সম্ভব অসম্ভব আরও বহু জায়গায় ছুটে বেরিয়েছিলেন। শরীফ বলল, চলো আমরা ওর বাসায় যাই, খোঁজ নিয়ে আসি কী হলো। আমাদের বাড়ি থেকে 2টো বাড়ির পরে মেইন রোডের কাছাকাছি সামাদের বাসা। এটা আসলে সিদ্দিকী সাহেবের বাড়ি।
এই গলিতেই ওর বাড়িটাই একমাত্র তেতলা। সামাদরা একতলায় ভাড়া থাকে। সামাদের বসার ঘরের এক পাশে একটা খাট আছে। মোতায়ের সাহেব সেই খাটে শুয়েছিলেন। আমাদেরকে দেখে উঠে বসলেন। 2 দিনেই ওর ওজন 10 পাউন্ড কমে গেছে মনে হলো। আমরা চেয়ারে বসে চুপ করে অপেক্ষা করতে লাগলাম। মোতায়ের সাহেব ভাঙা গলায় বললেন, কোথাও খোঁজ পেলাম না। মর্গে যত লাশ দেখলাম সব পেটের নাড়িভুড়ি বের করা। পিশাচগুলো প্রথম কোপ দিয়েছে পেটে, তারপর শরীরে অন্য সব জায়গায়। এমন বীভৎস দৃশ্য জীবনেও দেখিনি। পুলিশে সব লাশ তুলে আনতে পেরেছে বলে মনে হলো না। ড্রাইভার তো নিজের চোখেই দেখেছে অনেকগুলো নদীর পানিতে ছুঁড়ে ফেলেছে। ছুঁড়ে ফেলার পরিশ্রমে বোধহয় পারেনি, নইলে সব লাশই নিশ্চয়ই নদীতে ফেলতো। মোতায়ের সাহেব চোখ বন্ধ করলেন। আপনি ওসব কথা এখন আর বলবেন না, মনেও করবেন না। আজ রাতে বরং 2টো ভ্যালিয়াম খেয়ে শোবেন। এই বলে আমরা চলে এলাম। সেই রাতে ভ্যালিয়াম আমাদেরও খেতে হলো। তা সত্ত্বেও ঘুম এলো না। মাঝে মাঝে তন্দ্রার মধ্যে চমকে উঠতে লাগলাম।